রৌদ্র হতাশ হয়ে পড়ল। কিছুটা দূরে গিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। বৃষ্টি থেমে গেছে কিছুটা সময় আগেই। চারপাশে এখন সতেজতা, স্নিগ্ধ পরিবেশ আর বৃষ্টির পানিতে কালো চিকচিক করা পিচঢালা রাস্তা, সব কিছুতেই মুগ্ধতা ছেয়ে আছে। কিন্তু রৌদ্রের মন বিষাদে ভরে উঠেছে। চোখ মিলে গম্ভীর মুখে বলল, কাকতালীয়ভাবে আপনার সাথে আমার খুব মিল আছে মিস আরু। আরশি কৌতূহলে জিজ্ঞাসুক দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র আবারও আরশির কাছে আসলো, শান্ত গলায় বলল, আপনার মতে আমারও বাবা হওয়ার ক্ষমতা নেই? এই কথাটা এর আগে কাউকে বলিনি, নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলাম, কারণ এই কারণে আজ পর্যন্ত কারোর সাথে সম্পর্কে জড়ানো সাহস পাইনি। তবে আপনাকে দেখে ভেবেছিলাম হয়তো আপনি আমাকে মেনে নেবেন। যেহেতু আমরা একই মেরুর প্রাণী, তাই সাহস নিয়ে আপনাকে বিয়ের কথা বলেছি। তবে সমস্যা নেই, আমি আপনাকে এখনই জোর করছি না, আর কোনো চাপও সৃষ্টি করতে চাইছি না আপনার ওপর। আমি চাই আপনি মন থেকে আমাকে মেনে নিন। আরশি প্রচণ্ড রকম চমকে উঠল রৌদ্রের কথায়। আরশির মাথায় যেন বাজ পড়েছে, পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আজ যেন তার জন্য চমকে ওঠার দিন। একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে। আরশি কিছু বুঝে উঠতে পারছে না এখন কি করা উচিত। নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে জোরালো কণ্ঠে বলল, আমি বাসায় যাব। আরশি আর দেরি করল না, কথাটা বলে ধীর পায়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। রৌদ্র এখন স্থির দাঁড়িয়ে আছে আগের জায়গায়, দৃষ্টি তার রুদ্রাণীর দিকে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। ভেজা চুলগুলো হাতের আঙ্গুলে ছাড়া দিয়েই গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসে হঠাৎ করেই ঝুঁকে পেছনের সিট থেকে একটা টাওয়াল নিল। আরশি একদম জানালার সাথে চেপে আছে। রৌদ্র আচমকা আরশির মাথায় টাওয়াল দিয়ে ডেকে দু হাতে মাথা মুছে দিতে লাগলো। রৌদ্রের এমন কাজে আরশি পাথরের মতো শক্ত হয়ে বসে আছে, শ্বাস আটকে আসছে। স্তব্ধ হয়ে আছে আরশি। বিন্দু পরিমাণ নাড়াচাড়া করার মতো শক্তি বা সাহস কিছুই পাচ্ছে না। রৌদ্র আরশির চুলগুলো মুছে দিয়ে টাওয়ালটা আরশির গায়ে জড়িয়ে নিল। রৌদ্র নিজের মতো করে ড্রাইভ করছে। আরশি পুরো রাস্তা একটা টু শব্দ করেনি। মনে হচ্ছে আজ একের পর এক ধাক্কা খেয়ে এখনও নিজেকে স্বাভাবিক করে তুলতে পারেনি। বাসার কাছে এসে গাড়ি থামলো। আরশি চুপচাপ গাড়ি থেকে নেমে যাবে, তখনই রৌদ্র ডাক দিল, আরু। আরশি থমকে গেল, দুর্বল চোখে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্র আরশির মাথায় হাত দিয়ে শালীন কণ্ঠে বলল, বাসায় যে গরম পানি দিয়ে শাওয়ার নিয়ে নিও, আর জ্বর জ্বর ভাব বা ঠান্ডা লাগলে আমাকে একটা কল দিও, আমি বারান্দা দিয়ে ওষুধ দিয়ে দিব। আরশি মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল। এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে গেল। রৌদ্র মুগ্ধ নয়নে তাকে আছে আরশির যাওয়ার পথে, আনমনে একটা মুচকি হাসি দিল। সারারাত বৃষ্টির পর স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। রোদের ঝলকানিতে চিকচিক করছে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া গাছের উজ্জ্বল সবুজ রঙের পাতাগুলো। কৃষ্ণচূড়া ফুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সূর্যের কিরণে পানির ফোঁটাগুলো হীরার মতো ঝলমল করে পড়ছে। আরশি একা একা বসে আছে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে। রৌদ্র স্নাত এই সকালের স্নিগ্ধতায় মন ছুঁয়ে যাচ্ছে আরশির। কাল সন্ধ্যার ঘটনাগুলোর পর আরশির ঘুম যেন আরশির সাথে লুকোচুরি খেলছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে অতিষ্ঠ প্রায়। প্রচণ্ড বিরক্ত হয়ে সকাল ভোরেই ভার্সিটি এসে পড়েছে একা একা। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি ব্রেঞ্চিতে। মাথার মধ্যে চলছে তুমুল ঘূর্ণিঝড়। রৌদ্রের বলা কথা আর কর্মকাণ্ডগুলো নিয়েই হচ্ছে এই ঘূর্ণিঝড়। আরশি বুঝতে পারছে না কি সে করবে। তবে কাল রাত থেকে একবারও বারান্দায় যায়নি। রৌদ্রের মুখোমুখি হওয়া এখন আরশির জন্য ভয়ঙ্কর লজ্জার ব্যাপার বলে মনে হচ্ছে। কিরে, তুই নাকি সকাল ভোরে ভার্সিটিতে চলে এসেছিস? পাগল নাকি তুই? একা একা এখানে বসে কি করছিস? তোর জন্য আমাদেরও তাড়াতাড়ি আসতে হলো। আরশি মাথা তুলে নীলের দিকে তাকালো, মুখে ক্লান্তির ছাপ। হয়তো খুব তাড়াহুড়ো করে এসেছে। কিছুটা দূরে নীলা দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। আসো, চুপ করে আসিস কেন?
তুই ঠিক আছিস তো? আরশি ভাবনা থেকে ফিরে আসলো, মুখে মলিন হাসি টেনে বলল, ঠিক আছি, তুই বস। এই নীলু, তুইও তাড়াতাড়ি আয়, বস। নীল কপালে চিন্তার ভাঁজ আর বিস্ময় নিয়ে আরশির ডান পাশে বসল, আর নীলা আরশির বাম পাশে বসল। আরশির কাঁধে হাত রেখে বলল, আশু, তুই এত সকাল সকাল ভার্সিটি এসেছিস কেন? তুই জানিস এই নীলের ডিব্বা আমাকে ঘুম থেকে টেনে হিঁচড়ে তুলে কতটা ভয় দেখিয়ে তুলেছে? তুই নাকি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিস। ঘুম থেকে উঠে এমন কথা শুনে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? আরশি শীতল চোখে নীলার অস্থিরতা দেখছে। মেয়েটা অল্পতেই কতটা অস্থির হয়ে পড়েছে, অথচ তার মনের আকাশে যে কত বিষণ্ণতার মেঘ উড়ে বেড়াচ্ছে তা বুঝতেই দিচ্ছে না কাউকে। নীলা কোনো উত্তর না পেয়ে বাচ্চাদের মতো ড্যাব ড্যাব করে আরশির দিকে তাকিয়ে আছে। আরশিকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, এ আশু, কি হয়েছে তোর? এভাবে তপ দেখে বসে আছিস কেন? তুই ঠিক আছিস তো? আরশির সম্বিত ফিরল, ভুরু বাঁকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আগে তুই শান্ত হ। এত এত প্রশ্ন করছিস, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? পাশ থেকে নীল বিরক্তি প্রকাশ করে বলল, নীলুর কথা বাদ দে, তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। তুই এই সময় একা একা এখানে কি করতে এসেছিস? আরশি নীলের দিকে দৃষ্টি দিল, চোখে মুখে কৌতূহল আর কপালে বিরক্তি প্রকাশের ছাপ। আরশি একটা মুচকি হাসি দিয়ে বলল, বৃষ্টির পরে এই স্নিগ্ধ শীতল পরিবেশটা খুব ভালো লাগে, তাই উপভোগ করতে আসলাম। নীলের ভুরুজোড়া কুঁচকে এলো, চোখ মুখের ভঙ্গির পরিবর্তন রেখে বোঝা যাচ্ছে তার এই উত্তরটি পছন্দ হয়নি। নীল উঠে দাঁড়ালো, নীলার দিকে তাকে বলল, নীলু, একটু এদিকে আয় তো বোন। নীলের এত সুন্দর মধুর ডাকে নীলা কিছুটা ভরকে উঠল, বিস্মিত হয়েই নীলার কাছে গেল। আরশি নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে। নীল একটা মেকি হাসি দিয়ে ন্যাকামো করে বলল, আশু বেবি, তুমি এখানে বৃষ্টিবিলাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছো, তাই না? আরশি আর নীলা দুজনেই নীলের কথায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, বোঝার চেষ্টা করছে নীলের উদ্দেশ্য। আরশি কিছু বুঝে ওঠার আগে নীল কৃষ্ণচূড়া গাছের নিচে ঝুঁকে থাকা ডালটা ধরে জোরে জোরে ঝাঁকা দিল। গাছের পাতায় লেগে থাকা বৃষ্টির পানিগুলো ঝরে পড়ল আরশির ওপর। আরশি হতবাক হয়ে বসে আছে। বৃষ্টির অবশিষ্ট পানিগুলো এখন তার শরীরের জায়গা করে নিয়েছে। আচমকাই এক দমকা হাওয়া এসে আরশির গা ছুঁয়ে দিল। সারা শরীর শীতে কাঁটা দিয়ে উঠল, আর সেই সাথে গরম তেলে পানি পড়ার মতো স্যাঁত করে উঠল আরশির রাগ। বাজখাই কণ্ঠে বলল, ওই নীল হারামি, কি করলি এটা? দেখ তো, পুরো শরীর ভিজিয়ে দিলি। নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে তারপর বলল, তুই আমাদের কথার উত্তর দিচ্ছিস না, তাই এই শাস্তি দিলাম। তুই সব সময় আমাদের কাছে কথা লুকিয়ে রাখিস কেন আশু? আরশি ছোট্ট করে একটা শ্বাস ফেলল। নীলের দিকে হাত বাড়িয়ে বলল, আগে রুমাল দে, পানিগুলো মুছে নেই। আমি রুমাল আনিনি আজকে। নীলা আর নীল হাত দিয়ে ব্রেঞ্চির ওপরে পড়ে থাকা পানিগুলো মুছে আগের জায়গায় বসে পড়ল। নীল পকেট থেকে রুমাল বের করে দিতে আরশি মাথা আর হাতের পানিগুলো মুছতে লাগলো। নীলা চিন্তিত গলায় বলল, আশু, আজ তোর কি হয়েছে? তোর ব্যবহার কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না। আরশি যে আমার ভেজা জায়গাগুলো রুমাল দিয়ে মুছতে মুছতে বলল, বলছি, কিন্তু আদ্রাপ আর কাশফি কোথায়? নীল কিছুটা বিরক্তির সাথে বলল, ওদের আসতে দেরি হবে, এখন তুই বল কি হয়েছে? আরশি নীলের দিকে শান্ত চোখে তাকালো। আমি কেন ছেলেদেরকে পাত্তা দিই না, প্রেম ভালোবাসা করি না? কেন ছেলেরা আমার সাথে একবার কথা বলেই আর আসে না? তাদেরকে আমি কি বলি? এই সব প্রশ্নই তো তোরা সবসময় জানতে চাস, তাই না? নীল আর নীলা দুজনে আরশির দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে মাথা দ্রুত নাড়িয়ে হ্যাঁ জানালো। আরশি নির্লিপ্তভাবে বলল, এইসব কিছুর পেছনে একটাই কারণ, আর সেটা হলো আমি কখনো মা হতে পারবো না। আমি ব্যর্থ, আমি অসম্পূর্ণ। আর আমার এই ব্যর্থতার কথা শুনেই সবার ভালোবাসা উধাও হয়ে যেত। কথাগুলো বলে আরশি একটা মুচকে হাসি দিল। নীলা আর নীল দুজনে স্তব্ধ হয়ে বসে আছে, চোখে মুখে কৌতূহল, ভয়ঙ্কর কৌতূহল। নীল বিস্ময়ে নিম্ন সুরে জিজ্ঞেস করলো, আশু, তুই আমাদের সাথে মজা করিস তাই না?
আরশি কিছু বলল না, একটা বিষণ্ণতায় ভরা হাসি দিল। হাসিটার মধ্যে লুকিয়ে আছে হতাশা, বিষণ্ণতা আর চাপা কষ্ট। নীল তার উত্তর পেয়ে গেল আরশির এই হাসিতে। নীলা আহত দৃষ্টিতে তাকিয়ে আরশিকে জিজ্ঞেস করল, কবে থেকে জানলি এটা? আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। আরশির গলা ধরে আসছে, কথা বলার সময় নিজেকে সামলিয়ে নিয়েছে। আমি চাই না আমার ব্যর্থতার জন্য অন্য কারো জীবনে আধার নেমে আসুক, তাই আমি সবসময় সব প্রেম ভালোবাসা থেকে নিজেকে দূরে রেখেছি। আরশি শেষের এই কথাগুলোতে নীল প্রচণ্ড ক্ষেপে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, নিজেকে বারবার ব্যর্থ বলা বন্ধ কর আশু। আর এটা তেমন কোনো বড় সমস্যা না যে তুই নিজেকে এভাবে একা একা কষ্ট দিয়ে যাবি সারা জীবন। সামান্য হয়তো একটু হরমোনের প্রবলেম, এটা ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয়ে যাবে। শুধু শুধু নিজেকে ব্যর্থ বলিস না, শেষবারের মতো বলে দিলাম। আরশির নিচের দিকে তাকিয়ে নীলের কথাগুলো শুনল। নীলা আরশির কাঁধে হাত রেখে নীলের কথায় সায় দিয়ে বলল, নীল তো সত্যি বলেছে আশু, বর্তমান যুগে এসব নিয়ে তুই এভাবে নিজেকে গুটিয়ে নিয়েছিস, এটা বোকামি ছাড়া আর কিছুই না। নীল ঠিকই বলে, তুই আসলে একটা অবুঝ বাচ্চা, তোর মাথায় শুধু গোবর, একদমই বুদ্ধি নেই। আরশি মাথা তুলে ভুরু কুঁচকে নীলার দিকে তাকালো, কিন্তু নীলাকে কিছু বলল না। ডান দিকে ফিরে নীলের বাহুতে সজোরে এক থাপ্পড় মারল। নীল মৃদুস্বরে আর্তনাদ করতে আরশি ক্ষিপ্ত হয়ে বলল, হারামি, তুই নিজে এত খারাপ হয়েছিস, সাথে তোর বোনকেও খারাপ বানাচ্ছিস। আচ্ছা এসব বাদ দে, এখন বল তুই এখানে কেন এসেছিস? আজ হঠাৎ করে তোর মন খারাপ হলো কেন? নীলের কথায় আরশি শান্ত গলায় বলল, চিঠির মানুষটার কথা তো তোরা জানিসই, কাল রাতে উনি আমাকে বিয়ের কথা বলেছে। নীলার আর নীল দুজনেই চমকে উঠে একসাথেই চেঁচিয়ে বলল, কি? কিন্তু কিভাবে? আরশি ওদের চেঁচিয়ে ওঠায় একটু বিরক্ত হয়ে নড়েচড়ে বসল। কিছুটা ইতস্তত করে শুরু থেকে কাল রাতের ঘটনা পর্যন্ত সবগুলো বলা শুরু করলো। আরশির কথা শুনে দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে যাচ্ছে। আরশির কথা শেষ হতে নীল রেগেমেগে ব্রেঞ্চি থেকে উঠে দাঁড়ালো। শান্ত গলায় বলল, তুই কি আসলে আমাদের ফ্রেন্ড মনে করিস আশু? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কাছ থেকে সব কিছু লুকিয়ে রেখেছিস? আর তুই একটা অচেনা ছেলের সাথে যখন একা একা ঘুরোঘুরি কোন সাহসে করলি? যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো কি হতো? আরশি অপরাধীর মতো মাথা নিয়ে আসে, নিম্ন স্বরে বলল, ডক্টর এমন না যেমনটা তুই ভাবছিস নীল। আমি কি ভাবছি না ভাবছি সেটা আসল কথা না। এত কিছুর পরেও তুই একটা অচেনা ছেলের সাথে রাত বিরাতে ঘুরতে যাস কোন সাহসে, সেটা বলা আমাকে। ওই রাতে তোর সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবলে তো আমার এখনো ভয় করে। আর তুই কি করছিস এই সব? নীলের রাগান্বিত কণ্ঠ শুনে আরশি ভয়ে জড়সড় হয়ে বসল। নীলা কিছুটা বিরক্তি হয়ে বলল, আহ নীল, থাম তো, আরশিকে বকছিস কেন? চুপচাপ বস। আরশি মাথা তুলে নীলের দিকে তাকালো, চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে, চোয়ালে শক্ত করে চেপে আছে। খোঁচা খোঁচা দাড়ির ওপরের দিকের ফাঁকা সাদা ধবধবে গালগুলো লালচে আকার ধারণ করেছে। হালকা নীলচে রঙের চোখগুলো কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর রকমের লাগছে এই মুহূর্তে তাদের। রাগে নীলের ফর্সা ধবধবে এই চেহারাটা যেন আরও ভয়াবহ রকমের মোহনীয় লাগছে। নীল আরশির পাশে বসতে আদ্রাব আর কাশফিয়া এসে হাজির হলো। সবার থমথমে চেহারা দেখে আদ্রাব ভুরু বাঁকিয়ে সন্দেহের গলায় বলল, কি হয়েছে তোদের? সবার চেহারা এমন হয়ে আছে কেন? কোনো ঘূর্ণিঝড় বয়ে গেছে নাকি এখানে? নীলা আদ্রাফ আর কাশফিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনকে কত সুন্দর মানিয়েছে একসাথে। নীলার বুকটা মোচড় দিয়ে উঠল, চিনচিনে ব্যথা অনুভব করছে। এই মুহূর্তে সবার সামনে ভেঙে পড়লে তো একদমই চলবে না। নীলার বুক চিরে বেরিয়ে আসলো এক দীর্ঘশ্বাস। আচমকাই অনুভব করল কেউ তার হাতটা শক্ত করে ধরে আছে। নীলা আদ্রাফের থেকে দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকালো। আরশি শক্ত করে নীলার হাত ধরে আছে। আরশির দিকে তাকিয়ে নীলা একটা মুচকি হাসি দিয়ে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে ঠিক আছে। আরশি আদ্রাফের উদ্দেশ্যে বলল, কাশফিয়া নীলের কাছে সব জেনে নিস, ওরা সব। আরশি আর কিছু বলার আগেই তার দৃষ্টি পড়ল দূরে দাঁড়িয়ে থাকা রৌদ্রর দিকে। আরশি সাথে সাথে উঠে দাঁড়ালো,
উত্তেজিত হয়ে বলল, তোরা থাক, আমি আসছি। কথাটা বলে আরশি দ্রুত পায়ে রৌদ্রের দিকে এগিয়ে গেল। বাকি সবাই আরশির দিকে তাকিয়ে আছে। নীল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আদ্রাপ আর কাশফিয়া বসে পড়ল। আদ্রাপ এখনও কিছু না বুঝে বোকার মতো বিস্ময় নিয়ে বসে পড়ল। আরশি রৌদ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, ধীর পায়ে এগিয়ে যাচ্ছে রৌদ্রের দিকে। কেন যেন আজ রৌদ্রকে একদমই অন্যরকম লাগছে আরশির কাছে। পকেটে দুহাত গুজে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। সাদা শার্ট গায়ে জড়ানো আর হাতা কনুই পর্যন্ত ফোল্ড করে রেখে চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলো। কিছু চুল কপালের সামনে এসে পড়ে আছে। গাল ভর্তি ছোট ছোট চাপদারি, ঠোঁটের কোণে এক অমায়িক হাসি। আরশি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রৌদ্র ডান পাশে, ডান গালে। দাড়ির মাঝখানে একটা অংশে কালো হয়েছে, কিন্তু কেন? আরশির তার সরু চোখে পর্যবেক্ষণ করতে করতে রৌদ্রের মুখোমুখি হয়ে দাঁড়ালো। আরশি কাছে আসতে রৌদ্রের ঠোঁটের হাসিটা প্রসারিত হয়ে গেল, আর সেই সাথে গালের মাঝ দিকটা দাড়িতে ঘন হয়ে আরো কালো হয়ে উঠল। আরশি আর ভুরু কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারল হাসির কারণে রৌদ্রের গালে টোল পড়েছে, আর দাড়ি দিয়ে ঢেকে যাওয়ায় সেটা কালো দেখা যাচ্ছে। হাসলে ছেলেদের গালে টোল পড়ে নাকি? অদ্ভুত ব্যাপার। আজ হঠাৎ করে দাড়ির মাঝে এই টোল কোথা থেকে উদয় হলো? আগে তো কখনো দেখলাম না। আমাকে দেখা শেষ হয়েছে আরু? আচমকা রৌদ্রর মুখে এমন কথা শুনে আরশির ভাবনা ভেঙে গেল। পরক্ষণেই লজ্জার চাদরে মুড়িয়ে নিল নিজেকে। নির্লজ্জের মতো একটা ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকতে এখন নিজেরই লজ্জা করছে আরশির। লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। ঠিক যেমনটা চোরাবালি আঁকড়ে ধরে, তেমন করে এই লজ্জা থেকে বেরিয়ে আসা যেন আরশির জন্য খুবই কষ্টদায়ক। হলদেটে গায়ের চামড়া এখন লালচে বর্ণ বর্ণিত হয়েছে। চোখ জোড়া ঘন ঘন পলক ফেলছে অস্থিরতায়। রৌদ্রর আরশির অবস্থা দেখে হাসল, ঠোঁট চেপে হাসল। গালের মাঝখানে টোলটা দাড়ির আবরণে ঘন কালো হয়ে উঠেছে। পকেট থেকে ডান হাত বের করে খানিকটা ঝুঁকে পড়ল, আলতো করে আরশির মাথায় হাত রাখল। শীতল কণ্ঠে বলল, এবার একদম পারফেক্ট রুদ্রাণী লাগছে। তবে এত তাড়াতাড়ি আমাকে ঝলসে দেওয়ার মতো দুঃসাহস দেখিও না রুদ্রাণী। রৌদ্র আবারও সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দিল। আরশির লজ্জা ভাব কেটে এখন জেকে বসেছে বিস্ময়বোধক চিহ্ন। আমাকে রুদ্রাণী লাগছে, কিন্তু রুদ্রাণী দেখতে কেমন? আমি আবার কিভাবে ওনাকে ঝলসে দেব? আর দুঃসাহসী বা কখন দেখালাম? আরশির মনে চলছে এত এত বিস্ময়বোধক চিহ্নের ছড়াছড়ি খেলা। বিস্ময়কর চাহনিতে তাকালো রৌদ্রের দিকে। প্রচণ্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি বলেছেন এগুলো? একটু সহজ ভাষায় বুঝিয়ে বলুন, আমি তো আপনার কথা বুঝতেই পারছি না। রৌদ্র ঠোঁটে হাসি রেখে বলল, বাচ্চাদের এত কিছু বুঝতে হয় না। কিছু জিনিস আপাতত অজানা থাকুক। এখন আপনি বলুন, আমার দিকে এত বড় বড় চোখে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন কেন? আবারও এ কথায় ফিরে আসাতে আরশি অপ্রস্তুত হয়ে পড়ল। অগোছালোভাবে বলল, কই না তো। আমি কেন আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো? আপনি হয়তো ভুল দেখেছেন। আপনি তো মিথ্যা বলতে পারেন না দেখছি। আমি নিজ চোখে দেখলাম আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আর এখন আমার মুখের ওপরে মিথ্যে বলছেন। রৌদ্রের কথায় আরশির মেজাজ বিগড়ে গেল, আর সেই সাথেই করে বসলো আরেক বোকামি। রাগে গজগজ করে বলল, দেখেছি তো কি হয়েছে? চোখ আছে বলে দেখেছি। আর আমি তো আপনাকে না, আপনার গালের ওই জায়গাটায় দেখছিলাম। লাস্ট কথাটা আরশি রৌদ্রের গালের টোল পড়া স্থানে আঙুল দিয়ে ছুঁয়ে দেখিয়ে বলল। রাগের মাথায় কি থেকে কি করছে আরশি নিজেই জানে না। রৌদ্রর আরশির এমন কাজে থতমত খেয়ে গেল। রৌদ্র ভাবতেই পারেনি আরশি এভাবে হুট করেই তার গাল ছুঁয়ে দিবে। আরশি নিজের বোকামি বুঝতে পেরে আরেক দফা লজ্জা পেল। আকাশ সম লজ্জা নিয়েই দ্রুত রৌদ্রর গাল থেকে আঙুল সরিয়ে নিল। কয়েক কদম পেছনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, মানে আপনার গালের এই জায়গায় কালো হয়েছিল তাই দেখছিলাম, কিন্তু সামনে এসে বুঝলাম এটা টোল। রৌদ্র স্থির হয়ে দাঁড়িয়ে আরশির অস্থিরতা দেখছে। আরশির রৌদ্রের কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে বলল, আপনি এখানে এসেছেন কেন? রৌদ্র ছোট্ট করে উত্তর দিল, এমনি। আচ্ছা তাহলে আমি যাই, আপনিও যান এখন। আরশি আর এক মুহূর্ত দেরি না করে চলে যেতে লাগলো, কিন্তু তার আগেই রৌদ্রর ডাকে থমকে দাঁড়ালো। মিস আরু?
আরশি পেছন ফিরে রৌদ্রের দিকে তাকালো, নিম্নস্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? রৌদ্র আরশির দিকে তাকে গম্ভীর গলায় বলল, এভাবে হুটহাট করে একা বাসা থেকে বেরিয়ে যাওয়ার কথা যেন আর কখনো না শুনি। আপনি এ কথা কিভাবে জানলেন? আরশি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো রৌদ্রকে। রৌদ্রের মুখের গম্ভীরতা আরও বাড়িয়ে বলল, আপনার ফ্রেন্ড কাশফিয়া আমাকে ফোন করেছিল আমি আপনার সাথে কিনা জানার জন্য। ও, আপনার ফোন কোথায়? নিশ্চয়ই বাসায় ফেলে এসেছেন। আজ কিছু বললাম না, তবে নেক্সট টাইম যেন এমন বেখালিপনা না দেখি। কথাগুলো মাথায় রাখবেন। রৌদ্রের এমন শক্ত গলা শুনে আরশি কিছু বলার সাহস পেল না। ভদ্রভাবে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। রৌদ্র আরশির মাথায় হাত রেখে বলল, এখন যাও, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখো। রৌদ্রর আরশির মাথা থেকে হাত নামিয়ে নিতেই আরশি একটা মেয়েকে হাসি দিয়ে বড় বড় পদক্ষেপ ফেলে চলে গেল। রৌদ্র আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিল। আরশি আর ফ্রেন্ডদের কাছে এসে বসতে নীল জিজ্ঞেস করলো, কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আর কার সাথে কথা বলছিল ওখানে? আরশি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ডক্টর মানে চিঠির মানুষ, আমার পাশের বারান্দা। আজ আর এসব নিয়ে কোনো কথা বলিস না। আমার এখন আর এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। নীল কিছু বলতে গিয়েও বলল না। সবাই এসব বাদ দিয়ে অন্য আড্ডায় মেতে উঠল। আরশি বিছানায় শুয়ে অস্থিরতায় এপাশ ওপাশ করছে। একটু পরপর 2 দিন ধরে মনে হচ্ছে ঘুম তার সাথে প্রচণ্ড অভিমান করেই চলে গেছে। এখন আর ঘুম 2 চোখের পাতায় ধরা দিতে চাইছে না। চোখের পাতা বন্ধ করলেই যেন রৌদ্রর বলা কথা, রৌদ্রের মুচকি হাসি আর গালে সেই অদ্ভুত টোল বারবার চোখের সামনে ভেসে উঠছে। এসবের প্রতি ভয়াবহ বিরক্তি নিয়ে আরশি উঠে বসল। পাশ থেকে ফোনটা নিয়ে টাইম দেখল, রাত 1:10। আরশি টাইম দেখে ক্ষিপ্ত হয়ে গেল। ফোনটা ছুঁড়ে বিছানার মাঝে ফেলে দিল। এত রাত হয়ে গেছে, অথচ ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারছে না আরশি। রাগে গজগজ করে ওয়াশরুমে চলে গেল। চোখে মুখে বেশ কিছুক্ষণ পানির ছিটা দিয়ে রুমে চলে আসলো। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দায় এসে সর্বপ্রথম নজরে পড়ল মেঝেতে পড়ে থাকা নীল চিরকুটের দিকে। খুব আগ্রহের সাথেই চিরকুটটা নিয়ে পড়া শুরু করলো। প্রিয় রুদ্রাণী, জানো তো, লজ্জায় যখন তোমার হলদেটে গালগুলো লালচে বর্ণের হয়ে ওঠে তখন তোমাকে একদমই রুদ্রাণীর মতো দেখায়। আর যখন তোমার আঙুল দিয়ে আমার গাল ছুঁয়ে দিলে তখন মনে হলো সত্যিই রুদ্রাণী লেগেছে, ভয়ঙ্কর রেগেছে। আমাকে আর তপ্ত দহনে ঝলসে দেওয়ার মতো ক্রোধ তার মনে জায়গা করে নিয়েছে। হুটহাট করে লজ্জায় শেষ বিকেলের শান্ত শীতল রোদ আর কখনো রাগান্বিত হয়ে দুপুরের উত্তপ্ত সূর্যের মতো জ্বলজ্বল করে ওঠো। রৌদ্র শহরে রুদ্রাণীর অনুভূতিগুলো মিছিল শুরু করে দিয়েছে। রুদ্রাণীর এই অনুভূতিগুলোর প্রধান কারণ কি হতে পারে তোমার জানা আছে? বিশেষ দ্রষ্টব্য, পাখিগুলো রুদ্রাণীকে বড্ড মিস করছে। রুদ্রাণীর দেখা না পেয়ে সবগুলো পাখি চুপচাপ হয়ে গেছে। আপনি নিজের লজ্জাবোধ মনের এক কোণে লুকিয়ে রাখুন, যাতে করে আগের মতো বারান্দায় এসে পাখিগুলোর সাথে সময় কাটাতে পারেন। আমার নামে যত অভিযোগ আছে তা শোনার জন্য তো তারাই আপনার একমাত্র সঙ্গী। তাই তো পাখিটা কত সুন্দর করে অসভ্য বলা শিখেছে। ইতি রৌদ্র। চিরকুটটা পড়েই আরশির হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। বেসামাল হয়ে পড়েছে তার মনের সকল অনুভূতিগুলো। লজ্জায় মিয়ে যাচ্ছে আরশি। এ কেমন অনুভূতি? আগে তো কখনো এমন হয়নি। আরশি নিজেকে সামলাতে পারছে না। এই নীল চিরকুট আর তার মধ্যে লেখা প্রতিটা লাইন, প্রতিটি অক্ষর খুব করে তাকে কাছে টানছে। আরশি রেলিংয়ের ওপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে পরপর কয়েকবার শ্বাস নিল। নিস্তব্ধ এই শহরে নিজেকে এখন মুক্ত পাখির মতো লাগছে। মনের মধ্যে চলছে হাজারো প্রশ্নের ছড়াছড়ি। কোনো প্রশ্নের উত্তরই আরশির জানা নেই। ক্লাস শেষে বাইরে আসতে দেখলো রৌদ্র দাঁড়িয়ে আছে। আরশি কাশফিয়াকে বলল, কাশফি, তুই আদ্রাফের সাথে চলে যা, ডক্টর হয়তো আমাকে বাসায় পৌঁছে দিবে। আচ্ছা, তুই গিয়ে দেখ কি বলে। আরশি রৌদ্রের কাছে আসতে রৌদ্র শান্ত গলায় বলল, চলুন আমার সাথে। কোথায়? এখন থেকে আপনি আমার সাথে আসা যাওয়া করবেন। বেশি কথা না বলে এখন চলুন। আরশি কিছু বলার আগেই নীল আরশির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো।
এভাবে আরশিকে হাত ধরে নিয়ে যেতে দেখে রৌদ্রর চোখ মুখ শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করার চেষ্টা করছে। নীল আরশিকে অডিটোরিয়ামের কাছে নিয়ে আসলো। আরশিকে তার মুখোমুখি দাঁড় করিয়ে গম্ভীর গলায় বলল, আসু, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আরশি খানিকটা বিরক্তি ভাব নিয়ে বলল, কি এমন ইম্পর্টেন্ট কথা যে তুই ডক্টরের সামনে থেকে আমাকে টেনে নিয়ে আসলি? কি বলবি তাড়াতাড়ি বল, দেরি হলে ডক্টর আবার আমাকে কথা শোনাবে। নীলের মুখের গম্ভীরতায় রেশ আরও বেড়ে গেল। আরশির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিরে বল, কি বলবি? কি এমন ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি বল। নীল গম্ভীরতার সাথে আরশির দিকে তাকালো, বড় বড় একটা নিঃশ্বাস ফেলে শক্ত গলায় বলল, আসু, তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের সবার খুব প্রিয়, আমাদের সকলেরই খুব ভালো ফ্রেন্ড তুই। আর আমি তোকে আমার একজন কাছের একজন মানুষ মনে করি, কারণ আমি তোকে কখনো নীলুর চেয়ে কম কিছু মনে করিনি। নীলু আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটা তুই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই যা করবি ভেবে চিন্তে করিস। এখন হয়তো মনে মনে তোর প্রশ্ন জাগবে যে আমি আমার নিজের বোনেরই খেয়াল রাখি না, তাহলে তোর ওপর কেন এত শাসন করছি? যদি আমার প্রশ্ন তোর মনে আসে তাহলে মনে রাখ, আমি নীলুর ব্যাপারে সব কিছুই জানি। নীলু কাকে ভালোবাসে, কখন কান্না করে, কখন ভালোবাসার মানুষকে হারিয়েও হাসি মুখে ঘুরে বেড়ায়, সবই আমি জানি। তবে কিছু বলি না, কারণ আমি জানি নীলুর সাথে আদ্রাবকে নিয়ে কথা বললে নীলু খুব বিব্রত বোধ করবে। তাই সব কিছু যেন চুপ করে আসি। কিন্তু আমি চাই না নীলুর মতো তুইও কষ্ট পাস, নীলুর মতো তুইও একা একা কান্না কর, সেটা আমি চাই না। তাই আগে থেকে সতর্ক করে দিচ্ছি। আরশি নীলের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বাক রুদ্ধ হয়ে গেছে নীলের মুখে এমন কঠোরভাবে কথা বলে শুনে। আরশি অবাক হয়ে তাকিয়ে আছে নীলের দিকে। নীলের মতো দুষ্টু, সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকা ছেলেটার ভিতর এত দায়িত্ববোধ। আরশি সন্দিহান কণ্ঠে বলল, তুই এত শাসন করা আর বোনদের প্রতি দায়িত্ব পালন করা কবে থেকে শিখলি নীল? নীলুর কষ্ট দেখে নীল আরশির কাঁধে হাত রেখে শান্ত গলায় আবার বলল, নীলুর কষ্ট দেখেছি, এখন আবার তোর কষ্ট দেখতে পারবো না। আদ্রাফকে কিছু বলেনি, কারণ নীলুর কষ্টের পেছনে ওর কোনো দোষ ছিল না। কিন্তু তোর এই চিঠির মানুষের জন্য যদি কখনো তোকে একটু কষ্ট পেতে দেখি, তাহলে ভাবিস না উনি আমাদের বড় বলে ওনাকে আমি ছেড়ে দেব। আমি সবসময় চেয়েছি তোকে আর নীলুকে ভালো রাখতে, কিন্তু আমি পরপর দুবার ব্যর্থ হয়েছি। তোকে আমি ওই নরপশুর কাছ থেকে রক্ষা করতে পারিনি, আর নীলুকে ওর ভালোবাসার মানুষকে এনে দিতে পারিনি। আমার এই ব্যর্থতা আমাকে ভিতর ভিতর কুড়ে খাচ্ছে। আসু, একজন ভাই হয়েও আমি কিছু করতে পারলাম না, জানিস? তোদের বাসা থেকে আসার সময় আঙ্কেল আন্টি আমার হাত ধরে বলেছিল আমি যেন তোর খেয়াল রাখি। আমি সেদিন খুব বুক ফুলিয়ে বলেছিলাম আমি আমার সর্বোচ্চ দিয়ে তোর খেয়াল রাখবো। তাই তোকে সতর্ক করে দিচ্ছি, ওই লোক যদি তোর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করে তাহলে তুই সবার আগে আমাকে জানাবি। আর আমার কাছ থেকে যদি কোনো কিছু লুকিয়ে রাখিস তাহলে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না, মনে রাখিস। আরশি ঘাড় বাঁকিয়ে নীলের দিকে তাকিয়ে গোমরা মুখে বলল, ইস, আসছে আমাকে হুমকি দিতে। তোর সাহস কি করে হয় আমাকে এভাবে হুমকি দেওয়ার? আমার আপন ভাই থাকলেও হয়তো এত কড়া শাসন করতো না। তুই নিজের চেহারাটা দেখছিস একবার? তুই নিজে একটা বাচ্চা পোলাপান, তুই আবার আমাকে শাসন করিস কিভাবে? নীল রাগান্বিত চোখে আরশির দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, আর একটা ফালতু কথা বলবি তো এক থাপ্পড় খাবি। চুপ থাক বেয়াদব মাইয়া। রৌদ্র আরশিকে খুঁজতে খুঁজতে অডিটোরিয়ামের দিকে এসে পড়েছে। নীল আর আরশির সব কথাই রৌদ্র আড়াল থেকে শুনে ফেলেছে। নীলের কথাগুলো শুনে রৌদ্রের মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। রৌদ্র ওদের দিকে এগিয়ে না গিয়ে একটা মুচকে হাসি দিয়ে ওখান থেকেই চলে আসলো। আরশি নীলের কথাগুলো বলে রৌদ্রের কাছে ফিরে আসলো। হাত নাড়িয়ে নাড়িয়ে জ্ঞানী ব্যক্তিদের মতো ফোনে কথা বলছে রৌদ্র। আরশি সরু চোখে রৌদ্রর কথা বলার ভঙ্গিমা পরখ করছে। রৌদ্র আরশিকে দেখে চোখের ইশারা সাথে আসতে বলে হাঁটা শুরু করলো। আরশিও রৌদ্রর পেছন পেছন চুপচাপ হেঁটে যাচ্ছে। ভার্সিটি থেকে বের হতে রৌদ্র কানের কাছ থেকে ফোন নামিয়ে পকেটে রেখে দিল। আরশির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আমাকে এখনই হসপিটালে যেতে হবে। তাহলে আমি কেন যাব আপনার সাথে? আপনিও আমার সাথে হসপিটালে যাবেন? আমার কাজ শেষ
করে আপনাকে বাসায় পৌঁছে দিব। ততক্ষণ পর্যন্ত আপনি আমার কেবিনে বসে অপেক্ষা করবেন। এখন আর কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসুন। আরশি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসে পড়ল। কাশফি, তোর কাছে ওই ডক্টরের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে, কিন্তু তুই কি করবি? কাশফিয়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। নীল নির্লিপ্তভাবে জবাব দিল, ডক্টরের ব্যাপারটা আমার বেশ সুবিধার মনে হচ্ছে না, তে ওনার সাথে দেখা করব। কাশফিয়া ভুরু কুঁচকে কিছুক্ষণ ভাবলো, চিন্তিত গলায় বলল, আবারও কেমন যেন লাগছে রে আমারও। মানে উনি কখনো বাবা হতে পারবে না বলেই কি আশুর সব কথা জেনেও মেনে নিয়েছে, নাকি সত্যি সত্যি আশুকে পছন্দ করে তাই মেনে নিয়েছে? এই ব্যাপারটাই বুঝতে পারছি না আমি। নীল গম্ভীর গলায় বলল, সেটা জানতেই দেখা করব ওই লোকের সাথে। তুই আরশিকে এসব নিয়ে কিছু বলিস না। চিন্তা করিস না, আমি আশুকে কিছু বলবো না, তবে তোর সাথে আমিও যাব। নীল ভুরু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই গিয়ে কি করবি? কি করব মানে? আশু একটা মানুষের প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে, আর আমি সেই মানুষের সম্পর্কে সব কিছু জানবো, এটাই তো স্বাভাবিক। ডাক্তারের ব্যাপারটা এতদিন স্বাভাবিক মনে হলেও এখন আমার কেন যেন কিছুটা খটকা লাগছে। তাই আমি নিজে ওনার সাথে কথা বলতে চাই আশুকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নিজেই ওনাকে ফোন করে বলিস কাল দেখা করতে। এখন আমি যাই, নীলু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। ওকে যা। নীল ব্রেঞ্চি থেকে উঠে দ্রুত পায়ে চলে গেল। কাশফিয়া চুপচাপ বসে আছে একা একা। আদরাব কিছু একটা কাজের জন্য স্যারের সাথে কথা বলতে গেছে, তাই বসে বসে আদরাফের জন্য অপেক্ষা করছে। প্রায় 15 মিনিট ধরে রৌদ্রর কেবিনে অপেক্ষা করছে আরশি। রৌদ্র সেই যে 15 মিনিট আগে আরশিকে বসিয়ে দিয়ে গেছে, এখনও তার আসার কোনো নামগন্ধ নেই। আরশিকে রৌদ্র নিজের চেয়ারে বসিয়ে দিয়েছে। আরশি এখনও সেইভাবে স্তব্ধ হয়ে বসে আছে। খানিকটা সময় পর রৌদ্র কেবিনে এসে আরশির সামনে দাঁড়িয়ে বলল, সরি একটু দেরি হয়ে গেল। আপনি নিশ্চয়ই বোর? ভাই, এটা তো আমার পাশের বারান্দার মেয়ে না? আচমকা নির্বাণের কথা শুনে আরশি আর রৌদ্র দুজনে চমকে উঠল। আরশি জড়সড় হয়ে মাথায় নিচু করে ফেলল। অভ্যাসগতভাবেই অস্বস্তিতে হাত কসলাতে লাগলো। রৌদ্র কিছু বলার আগে নির্বাণ কেবিনের দরজা থেকে এগিয়ে আসলো। প্রচণ্ড উত্তেজনা নিয়ে আবার বলল, কি হলো, কিছু বলছো না কেন? উনি তোমার চেয়ারে বসে আছে কেন? রৌদ্র গম্ভীর গলায় বলল, তোর এত কিছু না জানলেও চলবে। নির্বাণ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ আরশি আর রৌদ্রকে দেখে বলল, ভাই তোমরা নিশ্চয়ই প্রেম করছো তাই না? আর এই কারণেই তুমি একা একা হাসতে, অদ্ভুত আচরণ করতে, আমাকে আগে বললে না কেন? তুমি এটা ঠিক করলে না ভাই। নির্বাণের কথায় আরশি বিস্ফোরিত চোখে তাকালো। নির্বাণ আবারও হতাশ হয়ে বলল, ইস ভাই, তুমি জানো আমি প্রথম দেখে ওনার উপর ক্রাশ খেয়েছিলাম, আর তুমি শেষে কিনা আমার ক্রাশের সাথে প্রেম শুরু করলে। ভাই তোমার কি একটু কষ্ট লাগলো না তোমার ছোট্ট ভাইয়ের এই ছোট্ট একটা ক্রাশকে চুরি করতে? আর এই যে কি যেন নাম আপনার বলেছিলেন, আরশি, তুমি এটা একদমই ঠিক করলে না। চিঠি আমি লিখে দিলাম, কিন্তু আমার প্রেমে না পড়ে তুমি আমার এই গম্ভীর ভাইয়ের প্রেম পড়লে কিভাবে? নির্বাণের কথা শুনে আরশির জান যায় যায় অবস্থা। এই ছেলে ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলছে, সেটা আরশির আর বুঝতে বাকি রইল না। রৌদ্র নির্বাণের পিঠে জোরে একটা থাপ্পড় মেরে বলল, নির্বাণ দুষ্টুমি বন্ধ কর, নাহলে এক্ষুনি মামার কাছে ফোন করে বিচার দিব। তুমি কি বিচার দিবে? আমি নিজে আরশির শাশুড়িকে ফোন করে সব কিছু বলে দেব। রৌদ্র নির্বাণের কান ধরে টান দিতে নির্বাণ চেঁচিয়ে বলে উঠল, আরে ভাই ব্যথা পাচ্ছি তো, ছাড়ো প্লিজ। আচ্ছা আর কিছু বলবো না। রৌদ্র নির্বাণের কান ছেড়ে দিয়ে বলল, আবার এসব আজে বাজে কথা বলা শুরু করলে তোর কপালে মায়ের আছে। নির্বাণ মিনমিনিয়ে বলল, আমি তো আমার ভাবির সাথে একটু মজা করছিলাম। উনি যে কি পরিমাণ লজ্জা পায় তা তো আমি প্রথম দিন বুঝে গিয়েছিলাম। ওই দিন লজ্জায় তাড়াহুড়ো করে আমার সামনে থেকে পালিয়ে গিয়েছিল, তাই আজ একটু সুযোগটা পেয়েছি তার লজ্জা কাটানোর। দেখো ভাই এখনো কিভাবে লজ্জায় লাল নীল হচ্ছে। ভাই তুমি কি সত্যি এই বাচ্চা মেয়ের সাথে প্রেম করো কি না? নির্বাণের কথা শুনে আরশির মনে হচ্ছে এখানে আসাই তার জীবনের বড় ভুল। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনো এখানে আসতো না। আরশি লজ্জায় মাথা নুয়ে রেখেছে আর হাত কসলাতে কসলাতে হাত লাল করে ফেলেছে। রৌদ্র আরশির দিকে তাকিয়ে আরশির এমন অবস্থা দেখে নির্বাণকে ধমকে সরে বলল, নির্বাণ চুপ কর তো।
আর মিস আরু, আপনি তো মনে হচ্ছে এখনই হাতের চামড়া উঠিয়ে ফেলবেন মনে হচ্ছে। এই যে পাশের বারান্দা, তুমি এত লজ্জা পাও কেন? লজ্জায় তো তুমি লাল টমেটো হয়ে যাচ্ছ। নির্বাণের কথায় আরশির লজ্জা আর অস্বস্তির পরিমাণ যেন দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। রৌদ্র এবার কিছুটা রাগান্বিত কণ্ঠেই বলল, নির্বাণ, এভাবে কাউকে বিব্রত করা ঠিক না। তুই যথেষ্ট বড় হয়েছিস, তবু কেন অবুঝের মতো করছিস? নির্বাণ এবার থেমে গেল। স্বাভাবিক হয়ে শালীন কণ্ঠে বলল, আচ্ছা সরি। আচ্ছা, পাশের বারান্দা এখানে কি করছে? রৌদ্র গম্ভীর মুখে বলল, তোর এত কিছু জানতে হবে না। তুই এখানে কেন এসেছিস তা বল। নির্বাণ শার্টের হাতা ঠিক করতে করতে আরশির বরাবর চেয়ারটায় বসে পড়ল। পায়ের ওপর পা তুলে বেশ ভাব নিয়ে বলল, পাশের বারান্দা এখানে, তাই হয়তো চলে এসেছি মনের টানে। কেমন আছো পাশের বারান্দা? আরশি এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নির্বাণের কথায় ভুরু কুঁচকে ফেলল। সংকুচিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বারবার আমাকে পাশের বারান্দা বলছেন কেন? রৌদ্র নির্বাণের পাশের চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে পড়ল। নির্বাণের উত্তর দেওয়ার আগে রৌদ্র শান্ত গলায় বলল, কারণ আপনি পাশের বারান্দায় থাকেন। এই সহজ ব্যাপারটা বুঝতে পারছেন না আপনি? আরশি রৌদ্রের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো, দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, তা খুব করেই বুঝতে পারছি, তবে পাশের বারান্দায় থাকি বলে কি আমাকে পাশের বারান্দা বলে ডাকবে নাকি অদ্ভুত? নির্বাণ সোজা হয়ে টেবিলের ওপর হাত রেখে আরশির দিকে সরু চোখে তাকালো। সন্দিহান কণ্ঠে বলল, তোমার সাথে নামটা খুব মানায় তাই ডাকি, কিন্তু তুমি তো দেখছি অল্প সময়ের মধ্যেই নিজের মুড চেঞ্জ করে ফেলো। কিছুক্ষণ আগে লজ্জায় লাল হচ্ছিলে, আর এখন রাগে লাল হচ্ছ। তোমার রূপ পরিবর্তন দেখে আমি তো আবার ক্রাশ খেলাম তোমার ওপর। আরশি বিষম খেলো কাশতে কাশতে নির্বাণের দিকে বড় বড় চোখ করে তাকালো। নির্বাণের মুখে দুষ্টু হাসি লেগে আছে। আরশি মনে মনে বলল, এই ছেলে তো নীলের থেকেও বড় বদের হাড্ডি, বারবার আমাকে কিভাবে লজ্জা দিচ্ছে। বড় ভাইয়ের সামনে এসব বলতে কি একটু লজ্জা করছে না এই ছেলের? এই পাশের বারান্দা কি এত ভাবছে? নির্বাণের আকর্ষণ কারা ডাকে আরশির ধ্যান ভাঙল। আরশি নিজেকে সামলিয়ে স্বাভাবিকভাবে বলল, না কিছু না ডক্টর, আমি বাসায় যাব। আরশি লাস্টের কথাটা রৌদ্রের দিকে তাকে বলল। রৌদ্র আরশির কথায় কোনো প্রত্যুত্তর দিল না। নির্বাণের দিকে তাকে জিজ্ঞেস করলো, আজ হঠাৎ করে তুই এখানে আসলি কি মনে করে? মামি পাঠিয়েছে নাকি? এমনি ইচ্ছে হলো তোমার সাথে দেখা করতে, তাই তোমার কাছে চলে আসলাম। আচ্ছা তাহলে বাসায় চল, আজ আমার সাথেই না হয় থাকবি। নির্বাণ একটু দুষ্টু হাসি দিল আর চোখে আরশির দিকে তাকে বলল, ভালোই হবে। রাতে আমরা সবাই মিলে পাশাপাশি বারান্দায় থেকে আড্ডা দিব। বাই চান্স ক্রাশের নতুন কোনো রূপ থাকলে সেটাও দেখে ফেলতে পারবো। রৌদ্র চোখ গরম করে নির্বাণের দিকে তাকাতে নির্বাণ চুপসে গেল। আর সে ওদের দুজনের কথা শুনছে। নিজেকে এখন সমুদ্রে ডুবন্ত থাকা এক মানুষের মতো মনে হচ্ছে। অস্বস্তির সাগরে তলিয়ে যাচ্ছে আরশি। এই দুজন মানুষের কাছ থেকে দূরে গেলেই হয়তো স্বস্তির শ্বাস নেবে। আচ্ছা মিস আরু, চলুন এখন। নির্বাণ তুইও চল। আরশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নির্বাণ কিছুটা অবাক হয়ে সন্দেহের গলে বলল, সি ভাই, তুমি এখনো পাশের বারান্দাকে আপনি করে বলছো? এভাবে কথা বলে প্রেম হয় কিভাবে? তোমাকে আমি গম্ভীর প্রকৃতির মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত বোকা তা তো জানতাম না। আরশি বিস্ফোরিত চোখে নির্বাণের দিকে এক ঝলক তাকিয়ে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র দাঁড়িয়ে ডান হাতে নিজের চুলগুলো ঠিক করে বলল, কিছু কিছু জিনিস সবার থেকে আলাদা, অন্যরকম থাকাই খুব ভালো। সাধারণের চেয়ে অসাধারণ কিছুই মানুষের মনে গভীরভাবে জায়গা করে নেয়। আরশি কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নির্বাণ প্রচণ্ড উত্তেজিত হয়ে রৌদ্রর কাঁধ ঝাঁকিয়ে ধরে কানে কানে নিম্নস্বরে জিজ্ঞেস করল, ভাই তুমি সত্যিই পাশের বারান্দাকে পছন্দ করো? রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, বাসায় চল, তারপর সব জানতে পারবি। রৌদ্র আর নির্বাণ একসাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আরশিও তাদের পেছন পেছন চুপচাপ যাচ্ছে। গাড়িতে সারা রাস্তায় কেউ কোনো কথা বলেনি। নির্বাণ তার মুখ খুললেই রৌদ্রের রামধনক খেয়ে আবার চুপ হয়ে যায়। বাসায় পৌঁছানোর সাথে সাথে আরশি কোনো কথা না বলে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। নির্বাণ জানালা দিয়ে মাথা বের করে খানিকটা চেঁচিয়ে বলল, ভাবি রাতে কিন্তু বারান্দায় আড্ডা দিব, মনে থাকে যেন।
আরশি নির্বাণের দিকে এক পলক তাকে বাসায় চলে গেল। রৌদ্রের কল আসে, কিছুক্ষণ কথা বলার পর বলল, কাল একটু ব্যস্ত আছি, তবে আপনারা চাইলে আজ বিকেলে দেখা করতে পারি। অপর প্রান্তের মানুষটার সাথে কিছুক্ষণ কথা বলে রৌদ্র ফোন কেটে দিল। নির্বাণ কিছুটা নিরাশ হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাবা ভাই? আমি কি একা একা থাকবো নাকি তোমার বাসায়? রৌদ্র গম্ভীর গলায় বলল, বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টার জন্য যাব। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে বসে আছে রৌদ্র। তার ঠিক সামনের 2 চেয়ারে বসে আছে নীল আর কাশফিয়া। নীলের চোখ মুখ শক্ত, মুখে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে রৌদ্রের দিকে। কাশফিয়া জোরালো শ্বাস ফেলে একবার নীলের গম্ভীরতা পরখ করছে, আবার রৌদ্রের হাসি মুখের দিকে তাকাচ্ছে। এই প্রথম রৌদ্রের হাসি দেখে কাশফিয়া কিছুটা অবাক হলো, তবে অবাকের চেয়ে বিরক্তির পরিমাণ দ্বিগুণ। এই মুহূর্তে রৌদ্রের এই মুচকি হাসিটাই হয়তো নীলের গাম্ভীরতা বাড়িয়ে দিচ্ছে। কাশফিয়া একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আসলে আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। রৌদ্র শান্ত গলায় বলল, তা শোনার জন্যই তো আমার এখানে আসা। বলো, কি বলবে তোমরা? নীল টেবিলের ওপর 2 হাত উঠিয়ে গম্ভীরতার সাথে জিজ্ঞেস করল, আপনি আশুকে পছন্দ করেন আর বিয়ে করতে চান, কথাটা কি সত্যি? রৌদ্র চেয়ারে হেলান দিয়ে বসল, মুখে গম্ভীরতা এনে বলল, না, কথাটা পুরোপুরি সত্যি না। নীল আর কাশফিয়া চমকালো, দুজনের চোখে কৌতূহলের তারা খেলে গেল। বিস্মিত হয়ে জিজ্ঞেস করল নীল, তাহলে সত্যি কোনটা? রৌদ্র নীলের দিকে তাকালো, 2 হাত ভাঁজ করে শীতল কণ্ঠে বলল, আমি আরুকে শুধু পছন্দ করি আর বিয়ে করতে চাই, কথাটা এমন না। আমি আরুকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, আর বিয়ে করে সারা জীবন আরুকে আগলে রাখতে চাই। রৌদ্রের এমন ভ্রুক্ষেপহীন কথা শুনে কাশফিয়া কিছুটা লজ্জা পেল। নীলের মাঝেও পরিবর্তন হলো। গাম্ভীর্যের ছাপ মুছে গিয়ে এখন শান্ত শীতল চাহনিতে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। রৌদ্র কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই আরশিকে ভালোবাসার কথা বলেছে, তা শুনে কিছুটা মুগ্ধ হলো নীল, কিন্তু পরক্ষণে মুখে গম্ভীরতা এনে জিজ্ঞেস করল, সত্যি আশুকে ভালোবাসেন নাকি আপনার বাবা হওয়ার ক্ষমতা নেই বলে আশুকে বেছে নিয়েছেন? আজ থেকে একটা কথা মাথায় ভালো করে গেঁথে রাখুন, আশু হয়তো নিজেকে ব্যর্থ বলে দাবি করে, তবে ব্যাপারটা এমন না। তাই আশুকে ব্যর্থ মনে করে যদি ভেবে থাকেন আপনি আশুকে দয়া করবেন, তাহলে এটা কখনো আমরা কেউ মেনে নিব না। নীলের কথায় রৌদ্রর চোখে রক্তিম বর্ণ ধারণ করেছে, 2 হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। নীল আর কাশফিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। দুজনেই রৌদ্রের উত্তরের অপেক্ষা করছে। রৌদ্রর নিজের ঠোঁটে এক কৃত্রিম হাসির রেখা টেনে বলল, প্রথমত, আরু আমার ভালোবাসার কোনো পণ্য নয় যে আমি ওকে বেছে নেব। আরু আমার প্রথম এবং শেষ ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা আরু। ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চাই, বেছে নিতে চাই না। দ্বিতীয়ত, আমি আরুকে কখনো ব্যর্থ মনে করিনি। আমি আরুকে ভালোবেসে আপন করতে চাই, দয়া করে না। তোমরা দুজন নিশ্চয়ই আরুকে অনেক ভালোবাসো, তাই না? নীল আর কাশফিয়া মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তোমরা যদি সত্যি আরুর ভালো চাও, তাহলে আমি এখন যা বলবো তা কখনো তোমরা আরুরকে বলতে পারবে না। কি রাজি তো আমার কথায়? কাশফিয়া একটা শুকনো ঢোক গিলে নীলের দিকে তাকালো। নীল চোখের ইশারায় সম্মতি জানাতেই কাশফিয়া নিম্ন স্বরে জিজ্ঞেস করলো, কি কথা বলুন? রৌদ্র পেছনের দিকে হেলান দিয়ে কিছুটা সময় চুপ থেকে বলল, আমি আরও সমস্যাটা নিয়ে ডক্টরের সাথে অনেক আগেই কথা বলেছিলাম। ডক্টর বলেছে আরুর তেমন কোনো প্রবলেম নেই, হরমোনের প্রবলেম আছে যার, আর সেই কারণে হয়তো গর্ভ ধারণের ক্ষমতা একটু কম। তবে আরুর মা হওয়ার চান্স আছে, হয়তো রিস্ক আছে, কিন্তু চিকিৎসা করলে সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর আমি যতটুকু বুঝলাম আরু ভেবেই নিয়েছে ও কখনো মা হতে পারবে না। নিজেকে সবার কাছে ব্যর্থ বলে দাবি করছে, নিজেকে গুটিয়ে নিয়েছে এই সুন্দর জীবন থেকে। শুধুমাত্র ভবিষ্যতে মা হতে না পারলে আশেপাশের মানুষ কষ্ট পাবে, সমাজের মানুষ তিক্ত কথা বলবে সেই ভয়ে। রৌদ্র থেমে গেল,
একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর থাকা কফির মগে এক চুমুক দিয়ে নীলের দিকে তাকালো। দুজনের চোখে প্রচণ্ড আগ্রহ দেখা যাচ্ছে, অপেক্ষা করছে রৌদ্রর কথা বলার জন্য। আমি যখন আরুকে বিয়ের কথা বলি তখন আমাকেও এইরকম নানান রকম কথা বলে বিয়ের জন্য না করে দিয়েছিল। তবে কিছুটা সময় চুপ থেকে নিজেকে সামলিয়ে নিয়েই কথাটা বলেছিল। আর আমি তখনই বুঝে গেছি আরও নিজের মনে হলেও একটু আমাকে জায়গা দিয়েছে, আর এর জন্যে আমাকে প্রত্যাখ্যান করার আগে নিজের মনকে প্রত্যাখ্যান করেছে আমার প্রতি কোনো প্রকার অনুভূতি অনুভব করতে। আর ওর চুপ থাকার মধ্যেও অজস্র কথা লুকিয়ে থাকে, সেটা আমি বুঝতে পারি, অনুভব করতে পারি আরুর চুপ থাকা। আর আমাদের দুজনের ভালোর জন্যই আমি আরুকে ঠকাচ্ছি। নীল অতিমাত্রায় উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, ঠকাচ্ছেন মানে? কিভাবে ঠকাচ্ছেন আশুকে? হ্যাঁ, আমি আরুকে ঠকাচ্ছি, তবে এতে বিন্দুমাত্র আক্ষেপ আমার নেই। রৌদ্র কফির মগ তুলে এক চুমুক দিয়ে শান্ত চোখে নীল আর কাশফিয়ার দিকে তাকালো। তাদের চোখে মুখে কৌতূহলের ছাপ, চোখে ফুটে উঠেছে জানা তীব্র আগ্রহ। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার যতটুকু ধারণা আরু অন্য কারো কষ্টের কথা শুনলে অস্থির হয়ে পড়ে, এমনকি অন্য কারো মন খারাপে আরু নিজেও মন খারাপ করে ফেলে। তাই আমি জানতাম আমি বাবা হতে অক্ষম, এই কথা শুনে আরু মন খারাপ করে ফেলবে, আমার জন্য কষ্ট পাবে, এমনকি আমার এই কথাটা নিয়ে এতটাই মন খারাপ করবে যে আরু এটাও যাচাই করবে না আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। রৌদ্রর কথা শুনে নীল আর কাশফিয়া দুজনের চোখ বিস্ময়ে গোলাকৃতি হয়ে গেল। নীল জোরালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আরু মানে আমাদের আশুকে মিথ্যা কথা বলেছেন? রৌদ্র সহজ গলে উত্তর দিল, এছাড়া আর কোনো উপায় রাখেনি আরু। কাশফিয়া কিছুটা নড়ে সরে বসলো, খানিকটা ইতস্ততভাবে বলল, আপনি নিজেকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলেছেন কেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কত বড় একটা বিষয় নিয়ে মিথ্যা বলেছেন? রৌদ্র ঠোঁটের কোণে এক তৃপ্তিদায়ক হাসির রেখা টেনে বলল, এটা তেমন বড় কোনো কথা না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা মানে আরু। তার মানে আরু হচ্ছে এখন আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। আরুর মনে আমার জন্য অনুভূতি আছে, সেটা জেনেও কিভাবে আমি ওর প্রত্যাখ্যান গ্রহণ করি তোমরাই বলো। আরু মা হতে পারলো কি পারলো না, এই তুচ্ছ কারণে আমি আমার ভালোবাসা থেকে পিছিয়ে যাব, অতটা কাপুরুষ এই রৌদ্র নয়। আমি জানি প্রতিটা মেয়েই চায় মা হতে। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো নিজের সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারা। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আরুও সেই সুযোগটা পাবে। আরও নিজের সমস্যাটাকে যতটা বড় করে দেখছে, সমস্যা পুরোপুরি তার উল্টো। সামান্য চিকিৎসার মাধ্যমেই এই প্রবলেম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, আমি এসব নিয়ে ভাবতে চাই না। এখন তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই কথাগুলো যেন আমাদের তিনজনের মধ্যেই থাকে। রৌদ্রের কথা শুনে কাশফিয়ার চোখ পানিতে চিকচিক করে উঠল। কাশফিয়ার বলা সেই রাজকুমারকে এখন নিজের সামনে দেখে খুশিতে চিকচিক করে উঠেছে তার চোখ। কাশফিয়া রৌদ্রর চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে আরশির প্রতি তার অসীম ভালোবাসা। এইটাই সেই রাজকুমার যে কিনা সকল বাধা বিপত্তি পেরিয়ে আরশিকে তার রাজকুমারী করে নিয়ে যাবে। নিজের কাল্পনিকতাকে এভাবে বাস্তবিক রূপ পেতে দেখে কাশফিয়ার খুশি উপচে পড়ছে, চাইছে সুখের অশ্রুপাত হয়ে। নীল চুপচাপ চেয়ার ছেড়ে রৌদ্রের কাছে গিয়ে দাঁড়ালো। রৌদ্রের সাথে সাথে দাঁড়িয়ে গেল। কিছুটা ভুরু কুঁচকে নীলের দিকে তাকাতেই নীল ঝড়ের বেগে রৌদ্রকে জড়িয়ে ধরল। রৌদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নীল এভাবে হুট করে তাকে জড়িয়ে ধরবে সেটা রৌদ্র বুঝতে পারেনি। নীল খানিকটা আবেগী কণ্ঠে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আশুর জীবনে আসার জন্য। আশুকে আপনার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না, তা আমি বুঝে গেছি। আমরা সবাই আশুকে নিয়ে ভয়ে ছিলাম, কিন্তু এখন বিন্দুমাত্র ভয় নেই। আমার বিশ্বাস আপনি আশুকে সারা জীবন আগলে রাখবেন। রৌদ্র মুচকি হেসে নীলের পিঠে আস্তে আস্তে চাপড় মেরে বলল, এবার তোমরাও আমাকে একটু হেল্প করো। তোমাদের ফ্রেন্ডরা তো খুব পাঁচি মেয়ে, আমার কাছে নিজেকে ধরা দিতেই চায় না। নীল রৌদ্রকে ছেড়ে দিয়ে দুষ্টুমি করে বলল, আপনি আশুকে পটানোর কাজ চালিয়ে যান, আর আমাদেরকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। কথাটা বলে নীল উচ্চস্বরে হেসে উঠল। নীলের সাথে সাথে রৌদ্র আর কাশফিয়াও তাল মিলিয়ে হেসে যাচ্ছে। রেস্টুরেন্টের চারপাশের টেবিলের কয়েক জোড়া উৎসুক চোখ তাদের দিকে তাকিয়ে আছে।
কাশফিয়া আশেপাশে তাকিয়ে কিছুটা বিব্রত হয়ে নীলকে চাপা কণ্ঠে বলল, নীল, হাসি বন্ধ করে চুপচাপ বসে পড়। আশেপাশে তাকিয়ে দেখ, সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আসছে আমাদের দিকে। কাশফিয়ার কথা শুনে রৌদ্র আর নীল হাসি থামিয়ে চারদিকে এক নজরে চোখ বুলিয়ে নিল। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করছে। রৌদ্র আর নীল একে অপরের দিকে তাকিয়ে একটা মেকিয়ে হাসি দিয়ে আবারও নিজেদের জায়গায় বসে পড়ল। শেষ বিকেলের শান্ত শীতল পরিবেশ, পশ্চিম আকাশে ক্লান্ত হয়ে ঢলে পড়া সূর্যের রক্তিম আভা, কিছুটা সময় পরপর বয়ে যাওয়া দমকা হাওয়া, সব মিলিয়ে আরশির মন বারবার প্রকৃতির মাঝে হারিয়ে ফেলছে। একাকিত্বের সময় এই প্রকৃতি তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। কাশফিয়া বাসায় না থাকায় আরশি একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে, নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির মুগ্ধতার মাঝে। নিস্তব্ধতা ঘিরে ধরেছে আরশির চারপাশে। পাখিগুলো আজ কেমন যেন চুপচাপ হয়ে আছে, কোনো কিচির মিচির শব্দ করছে না। আর সে এক মনে তাকিয়ে পশ্চিমা আকাশের এই রক্তিমা আভাগুলোর কালো হয়ে যাওয়া দেখেছে। এই পাশের বারান্দা এখনো চুপচাপ দাঁড়িয়ে কি করছো? আচমকা নির্বাণের কণ্ঠ শুনে আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরশি গোল গোল চোখ দিয়ে নির্বাণের দিকে তাকাতে নির্বাণ বলল, উফ, পাশের বারান্দা, আমাকে এত ভয় পাও কেন বলো তো? আমি রোদ ভাইয়ের মতো এত গম্ভীর আর রাগী না, তাই আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমাকে নিজের ফ্রেন্ড মনে করতে পারো। আরশি ভুরুকুসকে নির্বাণের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, এভাবে আচমকা ডাক দিলে তো ভয় পাবই। তুমি নিজেই তো গভীর ভাবনায় ডুবেছিলে, তাই আমার উপস্থিতি টের পাওনি, এটা কি আমার দোষ? আরশির ভুরুজোড়া আগের চেয়েও কিছুটা কুঁচকে এলো। নির্বাণের সামনাসামনি দাঁড়িয়ে বলল, আপনিও আপনার রোদ ভাইয়ের মতো কথা পেঁচান। যাই হোক, এসব বাদ দিয়ে আপনার সম্পর্কে কিছু বলুন, পরিচিত হই। নির্বাণ একটা অমায়িক হাসি দিয়ে বলল, বাহ ভাবি, মানে তুমি তো দেখছি আমার স্বাভাবিকভাবেই কথা বলছো, ভালো লাগলো দেখে। আমি নির্বাণ হাসান নীর, বাবা মায়ের একমাত্র ছেলে আর রোদ ভাইয়ের একমাত্র মামাতো ভাই, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে। এবার তুমি বলো। নির্বাণের কথায় আরশি বিস্মিত হয়ে বলল, কি আপনি মাস্টার্স ফাইনাল ইয়ার দিবেন? নির্বাণ মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। আরশি অবিশ্বাসের দৃষ্টিতে তাকে বলল, কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমার বয়সী হবেন। আপনার কথাবার্তা আর চালচলন দেখে তো মনে হয় আপনি আমার থেকেও ছোট। নির্বাণ সরু চোখে আরশির দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখেও আমার মনে হচ্ছে তুমি বাচ্চা মেয়ে। নির্বাণের কথা শুনে আরশি হেসে দিল। আরশির সঙ্গে তাল মিলিয়ে নির্বাণও হাসতে লাগলো। আচ্ছা, তাহলে এখন আপনার কি প্ল্যান রৌদ্র ভাই? আশুকে কিভাবে লাইনে আনবেন? নীলের কথায় রৌদ্র কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, তোমাদের ফ্রেন্ড লাইনে না আসলেও ওকে লাইনে কিভাবে আনতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। কালকের দিনটা শুধু অপেক্ষা করব, তারপর সব আমার মতো হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। কথাগুলো বলেই রৌদ্র একটা রহস্যময় হাসি দিল। কাশফিয়া একটা শুকনো ঢোক গিলে বলল, মানে কি করবেন? আজ যে সময় নেই, পরে সব জানিয়ে দেব। তোমরা দুজন শুধু আমাকে একটু হেল্প করো, তাহলেই হবে, বাকি আমি সব ম্যানেজ করে নেব। নীল রৌদ্রকে আশ্বস্ত করে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার কথা মতোই সব কাজ করব। আচ্ছা, তাহলে আজ উঠছি। রৌদ্র নীল আর কাশফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কাশফিয়া চিন্তিত গলায় নীলকে জিজ্ঞেস করলো, দোস্ত, রৌদ্র ভাই কি করবে রে? যাই করুক না কেন, এতটুকু বিশ্বাস রাখ, আমাদের আসল কোনো ক্ষতি করবে না, বুঝলি গাধি? নীলের ভ্রুক্ষেপহীন প্রত্যুত্তর শুনে কাশফিয়া অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকালো। নীল কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, উফ, এত চিন্তা করিস না তো কাশফি, ওনার বলা কথাগুলো মনে মনে ভাব, সব চিন্তা এমনিতেই গায়েব হয়ে যাবে। কাশফি কিছুটা সময় চুপ থেকে মুখে হাসি ফুটে বলল, আচ্ছা চল, এখন আশু বাসায় একা। আরশি নির্বাণের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে আর রৌদ্র আবছা আলোয় আরশির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আরশিকে আগে কখনো তার সামনে এতটা হাসি খুশি থাকতে দেখেনি। সবসময় লজ্জায় আর না হয় অস্বস্তিতে চুপটি মেরে থাকত, কিন্তু আজ কথার ঝুলি নিয়ে বসেছে। অবশ্য নির্বাণের মতো পাজি ছেলের সামনে কেউ চুপচাপ বসে থাকতে পারবে না। আরশি রুম থেকে কয়েকটা চকলেট এনে নির্বাণের দিকে ছুঁড়ে মারল। নির্বাণ একটা চকলেট রৌদ্রের দিকে এগিয়ে দেয়,
কিন্তু রৌদ্র এখনো মুগ্ধ হয়ে আরশির দিকে তাকিয়ে আছে। এই যে মুগ্ধ প্রেমিক, একটু ভাবনার জগৎ থেকে ফিরে আসুন। নির্বাণের কথায় রৌদ্র আর আরশি দুজনেই কিছুটা লজ্জা পেল। রৌদ্র নিজেকে সামলিয়ে নিয়ে বলল, তুই দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছিস নির্বাণ। নির্বাণ কিছু ভাব নিয়ে বলল, আমি একদম পারফেক্ট আছি, কিন্তু তুমি তো দিন দিন বয়স্ক মানুষের মতো গম্ভীর হয়ে যাচ্ছ। আমি ঠিক বলেছি না পাশের বারান্দা? নির্বাণ আরশির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আরশি একটা মুচকি হাসি দিয়ে বলল, এই জন্যই তো ওনার নাম এংরি বার্ড রেখেছি। ভাবি, তুমি তো খুব ভালো নাম রাখতে পারো, ভাইয়ের সাথে একদম মিলে গেছে। কথাটা বলে নির্বাণ ঝংকার তুলে হাসতে লাগলো। আরশিও ঠোঁট চেপে হাসছে। নির্বাণ, তুই কিন্তু এখন আমার হাতে মায়ের খাবি, ফাজিল কোথাকার। রৌদ্রর রাগী কণ্ঠ শুনে নির্বাণ দৌড়ে রুমে চলে গেল। রৌদ্র আরশির দিকে তাকিয়ে বলল, আপনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করুন, আমি আসছি। রৌদ্র কথা বলে এক মুহূর্ত দেরি না করে নির্বাণের পেছনে ছুটে গেল। আরশি হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথের দিকে। মিস আরু? বলুন, আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন কেন? রৌদ্র আরশির মুখোমুখি হয়ে দাঁড়ালো। আরশির দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরশির আজ রৌদ্রর সাথে কোনো দ্বিধাবোধ ছাড়াই কথা বলছে, তা দেখে রৌদ্রর মনে কিছুটা আশার আলো খুঁজে পেল। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, কাল বিকেল থেকে আপনি আমার। রৌদ্রের কথায় আরশি হকচকে উঠল। হতভম্ব হয়ে ছোট ছোট চোখ করে জিজ্ঞেস করল, কি বললেন? আমি ঠিক বুঝিনি আপনার কথা। রৌদ্র ডান হাত সামনের চুলগুলো পেছনে ঠেলে দিল ডান হাতে, একটা রহস্যময় হাসি দিয়ে বলল, মানে কাল বিকেলে আপনার কোনো প্ল্যান থাকলে সেটা ক্যান্সেল করে দিন। আপনি কাল বিকেলে শুধু আমার, মানে আপনাকে কিছু সময়ের জন্য বাইরে নিয়ে যাব। এখন যান, ঘুমিয়ে পড়ুন। আরশিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রৌদ্র চলে গেল। আরশি হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসলো। এই লোক কখনো ঠিক হবে না, কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সবসময় নিজের মতো হুকুম দিয়েই চলে যায়। অসভ্য ডাক্তার। আরশি বিছানায় বসার সাথে সাথে ফোনের মেসেজ টোন বেজে উঠল। আরশি টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে ইনবক্স ওপেন করতেই রৌদ্রের মেসেজ স্ক্রিনে ভেসে উঠল। সিরকুট দেয়া নেওয়াটা কমে গেছে, তবে ভাববেন না যে বন্ধ হয়ে গেছে। অনুভূতির চিঠি লেখা, অপেক্ষা করুন, সব একসাথে ফিরে দেব আপনাকে। আরশি মেসেজটা পড়ে আনমনেই হেসে ফেলল। ঠোঁটের কোণে হাসির রেখা নিয়েই বিছানায় শুয়ে পড়ল। ফোনটা সামনে নিয়ে আবারও মেসেজটি পড়ে মুচকি হেসে ফোন রেখে দিল। নীলা আজ ভোর সকালে আরশির আর কাশফিয়ার জন্য নাস্তা নিয়ে এসেছে। আরশি নীলাকে রুমে বসিয়ে রান্নাঘরে কাশফিয়ার সাথে খাবার রেডি করছে। হয়তো নীলাকে কাশফিয়ার থেকে দূরে রাখার ব্যর্থ চেষ্টা করছে আরশি। নীলা রুমে কিছুক্ষণ বসে থেকে বারান্দায় চলে আসলো। রেলিংয়ের ওপর হাত রেখে আনমনের নিচের দিকে তাকিয়ে আছে। নিজেকে যতটা পারছে শক্ত রাখার চেষ্টা করছে। আদ্রাব এখন অন্য কারো মনকে বারবার এই কথাটা বোঝাচ্ছে। নির্বাণ শার্ট পরতে পরতে তাড়াহুড়ো করে বারান্দায় আসলো। শার্টের বোতাম লাগাতে লাগাতে পাশের বারান্দায় তাকিয়ে ভুরু কুঁচকে ফেলল। এটা তো পাশের বারান্দা নয়। মেয়েটার দিকে তাকানোর ফলে শার্টের বোতামগুলো উল্টাপাল্টা লাগিয়ে ফেলেছে নির্বাণ। সাথে সাথে মাথায় জেঁকে বসলো একরাশ বিরক্তি। এই মুহূর্তে পাশের বারান্দায় আরশির জায়গায় অন্য কাউকে দেখে মেজাজ কিছুটা বিগড়ে গেল। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার ওপর আবার কাঙ্ক্ষিত মানুষের জায়গায় অন্য কেউ। সকাল থেকে সবকিছু গুছিয়ে ফেলেছে নির্বাণ। সব হয়েছে তার রোদ ভাইয়ের জন্য। সকালে তাকে ঘুম থেকে না তুলে দিয়ে হাসপাতালে চলে গেল। আর এইদিকে নির্বাণের ভার্সিটির যাওয়ার জন্য খুব বেশি দেরি হয়ে গেছে। নির্বাণ তেজি কণ্ঠে বলল, এই মেয়ে, আপনি আমার পাশের বারান্দায় এসেছেন কেন? আমার ক্রাশ ভাবি কোথায়? পাশের বারান্দা কোথায়, ডাকুন ওকে। নীলা হতবাক হয়ে তাকিয়ে আছে। কিছুটা বিষয় নিয়ে নির্বাণকে জিজ্ঞেস করলো, কী সব আবল তাবল বলছেন আপনি? পাশের বারান্দাকে আপনার ডাকবো কিভাবে? আর আপনার ক্রাশকে আমি কিভাবে জানবো? পাগল নাকি আপনি? নির্বাণ শার্টের কলার ঠিক করতে করতে তীক্ষ্ণ গলায় বলল, আপনারা তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আর ইচ্ছা কোনোটাই আমার নেই। আপনি এখানে এসেছেন কেন? আমার পাশের বারান্দা কোথায়? নীলা এবার প্রচণ্ড রকম খেপে গেল। রাগে তেতে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি তো ভারী অসভ্য লোক। আমাদের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, তাতে আপনার কি? আর একটা অপরিচিত মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাও দেখছে আপনি জানেন না। যত সব পাগল।
নির্বাণ তাড়াহুড়ো করে শার্টের হাতা ভাঁজ করতে লাগলো। নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শক্ত গলায় বলল, আপনার সাথে ফালতু ঝগড়াঝাটি করার সময় নেই, তাড়াতাড়ি পাশের বারান্দাকে ডাকুন, আমার দেরি হয়ে যাচ্ছে। নীলার রাগ জলজল করে জ্বলে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল, কি বারবার পাশের বারান্দাকে ডাকতে বলছেন? কাকে ডাকতে বলছেন আপনি? নির্বাণ বিরক্তি প্রকাশ করে আরশিকে নিজে ডাকতে লাগলো। দূর অকর্মা মেয়ে, পাশের বারান্দা, এই পাশের বারান্দা, তাড়াতাড়ি বারান্দায় আসো, আমি চলে যাচ্ছি। নীলা ধমকে বলল, আজব তো, এভাবে সারের মতো চেঁচাচ্ছেন কেন? নির্বাণের চেঁচামেচি শব্দ শুনে আরশি রান্নাঘর থেকে দৌড়ে বারান্দায় আসলো। নীলা আর নির্বাণকে এক অপরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরশি ভুরু কুঁচকে ফেলল। নির্বাণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন নির্বাণ আরশির দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কিন্তু তোমার বারান্দায় এসব ঝগড়াটে মেয়ে কিভাবে আসলো সেটাই তো বুঝতে পারছি না। আপনি কিন্তু নীলা রেগেমেগে কিছু বলতে যাবে তার আগে আরশি নীলার হাত চেপে ধরে চোখের ইশারায় চুপ করিয়ে দিল। নির্বাণের দিকে তাকিয়ে বলল, ওর নাম নীলা, আমার ফ্রেন্ড, আপনি কি এখনই চলে যাবেন? নির্বাণ নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, আবারও আরশির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এখন ভার্সিটিতে যাব, তারপর বাসায়। ও আচ্ছা, চুল ঠিক করুন, এলোমেলো হয়ে আছে, মানুষ পাগল ভাববে। নির্বাণ নিজের চুল ঠিক করে আবারও রাগান্বিত চোখে নীলার দিকে তাকালো। নীলার থেকে চোখ ফিরে আরশির দিকে সে একটা মুচকি হাসি দিল। তাড়াহুড়ো করে যেতে যেতে বলল, আচ্ছা, পাশের বারান্দা, আজ আসি, আবারও দেখা হবে, ভালো থেকো ক্রাশ ভাবি। নির্বাণ চলে গেল। আরশি আর নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্বাণের যাওয়ার পথে। আরশি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, বাদ দে নীলু, উনি এমনই দুষ্টু আর অস্থির মানুষ, তুই রুমে চল। আরশির কথায় নীলা নির্লিপ্ত দৃষ্টিতে পাশের বারান্দার দিকে একবার তাকিয়ে রুমে চলে আসলো। রুমে এসেই আরশিকে জিজ্ঞেস করলো, এই ছেলেটা কে? আশু পাগলের মতো কি সব উদ্ভট কথাবার্তা বলছিল। আশু চুল খোপা করতে করতে আয়নার দিকে তাকে নির্লিপ্ত কণ্ঠে বলল, ডক্টরের মামাতো ভাই, উনি এই চিঠির আদান প্রদান শুরু করেছিলেন। খুবই চঞ্চল স্বভাবের মানুষ, সবসময় হাসি ঠাট্টা করতেই থাকে, কিন্তু আজ হয়তো দেরি হয়েছে বলে মেজাজ চড়ে আছে, তুই কিছু মনে করিস না। তবে মনে মনে নির্বাণকে ধুয়ে দিচ্ছে বকা দিয়ে, হুটহাট করে একটা অচেনা মেয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে কি না? আজ তো একটা বজ্জাত ছেলে, মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই, অসহ্যকর লোক।